প্রায় এক মাস ধরে তদন্তে নামলেও আরজিকর কাণ্ডে কোনো ব্রেক থ্রু পাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই অভিযোগ উঠেছিল, কিন্তু শনিবার 14 সেপ্টেম্বর আরজিকরের মূল মামলা অর্থাৎ অভয়াকে যেভাবে অভয়া কাণ্ড যা ঘটেছে সেই ঘটনায় প্রথম গ্রেফতার করলো সিবিআই। টালা থানার ওসি ইন্সপেক্টর পদমর্যাদার অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আর এই গ্রেফতারির পরই অভয়ের মৃত্যুর পর বিশেষ করে টালা থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগেই অভিযোগ উঠেছিল যে ঘটনাস্থল অর্থাৎ আরজিকরের সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, সঠিক সময়ে ঘিরে ফেলা হয়নি ক্রাইম সিন, যার ফলে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। একই সঙ্গে দোষীকে আড়াল করার পথও প্রশস্ত হয়েছে, কারণ আমরা সকলেই জানি যদি তথ্য প্রমাণই না থাকে তাহলে কোর্টে তো কিছুই প্রমাণ করা যায় না। অভয়ার মৃত্যুর পর টালা থানায় গিয়ে তার বাবা মা দাবি করেছিলেন যে মেয়ের দেহ সংরক্ষণ করা হোক, কিন্তু টালা থানা নাকি রাজি হয়নি। কেন মেয়ের দেহ সংরক্ষণ করতে চেয়েছিলেন অভয়ের বাবা মা? কারণ তাদের সন্দেহ হয়েছিল যে ময়না তদন্তের রিপোর্টে গোলমাল হয়ে থাকতে পারে, দ্বিতীয়বার অটোপসির প্রয়োজন রয়েছে, আর সেটা তখনই সম্ভব যখন দেহ সংরক্ষণ করা হবে। কিন্তু অভয়ের বাবা মা জানিয়েছেন যে তারা যখন আরজিকর হাসপাতাল থেকে টালা থানায় গিয়েছিলেন ততক্ষণে তাদের অজান্তে নাকি অভয়ার দেহ তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। অভয়ের বাবা মা জানিয়েছেন যে তাদের অনুরোধও মানা হয়নি। আর এখানেই আসছে স্থানীয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা, কারণ স্থানীয় থানার অফিসার ইনচার্জ তো তিনি যদি অভয়ের বাবা মায়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেন তাহলে হয়তো তদন্তের গতি প্রকৃতি অন্য হতে পারত। শোনাবো আপনাদের অভয়ের বাবা মা কি বলছেন এই নিয়ে। প্রথম থেকে আমরা যেটুকু আমাদের সাধারণ বুদ্ধি যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। এবং সন্দীপ ঘোষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন, সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলে ওরা বলেছিলেন, তো বলতে। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেসার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয় সৃষ্টি করে কেন সেটা তো ওরাই ভালো বলতে পারবে, ওদের কি উদ্দেশ্য ছিল। এখন তো সেটা উদ্দেশ্যটা পরিষ্কার হয়নি, সেটা হোক। আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল, এটাকে পাল্টে দেওয়া। হ্যাঁ একদম, কমান্ডারকে লোপাট। এত বড় একটা ঘটনা ঘটলো, একটা ক্ষতবিক্ষত চিকিৎসকের দেহ পাগলে, সেখানে দেখে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে। এটা তো গুরুতর অপরাধ। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন, তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে। ওনার যেই জিডির তাহলে উনি চাইছি ওনারাই হয়তো মানে পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে। এখানেই শেষ নয়, টালা থানার ওসির বিরুদ্ধে উঠেছে আরো মারাত্মক অভিযোগ। আরজিকর কাণ্ডে অভয়ের মৃত্যুর পর 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের কনস্টেবল সঞ্জয় রায়কে এই ঘটনায় গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। অভিযোগ 10ই আগস্ট গ্রেফতারির 2 দিন পর ধৃত সঞ্জয় রায়ের জামাকাপড় ও জিনিসপত্র বাজেয়াপ্ত করার কাজ করেছিল পুলিশ। এত দেরি কেন হয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন উঠেছে তাহলে কি ধৃতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এত দেরি করা হয়েছিল?
টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ঘটনার পর ক্রাইম সিন কর্ডন করতেও দেরি করেছেন তিনি, যার ফলে প্রচুর বাইরের লোক সেখানে ঢুকে পড়ে। এখানেই শেষ নয়, ঘটনাস্থল সিল করা, অভয়ার দেহ থেকে নমুনা সংগ্রহ করা, সবেতেই যে ভিডিওগ্রাফি করার দরকার তার টানা ভিডিওগ্রাফি করা হয়নি। যদিও ক্রাইম সিনের এই ভিডিওগ্রাফি করা ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী বাধ্যতামূলক, যদিও লালবাজারের তরফে বারবার প্রেস মিট করে বলা হয়েছে যে সবকিছুই নাকি ভিডিওগ্রাফি করা হয়েছে, তা সিবিআই কে হস্তান্তর করেও দেওয়া হয়েছে বলে দাবি। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন যে মাত্র 27 মিনিটের 4টি ক্লিপ হস্তান্তর করা হয়েছে ভিডিওর সিবিআই কে। অভয়কাণ্ডে পুলিশ নাকি সঠিক ভূমিকা নেয়নি, পুলিশকে দিয়ে নাকি মিথ্যে কথা বলানো হয়েছে, এই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা 6 সেপ্টেম্বর বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন যে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে বিজেপি এই ঘটনা পৌঁছে দিতে চায়। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সেদিন, শোনাবো আপনাদের। এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয়, গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে, যা যা আসছে, সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয়, সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয়, আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা, সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার 10 তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।